আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। অনেক দিন পর ক্যামেরাটা নিয়ে বাইরে হলাম, কারণ বহুত চাপে আছি এখন অফিসের কাজে। মাঝখানে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও করতে পারিনি। দেখা যাচ্ছে যে অফিসের কাজের কারণে দ্রুত বের হতে হচ্ছে, এই জন্য এর মধ্যে অনেক কিছু হয়ে গেল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করলো। তারপরে এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আসলে বাইক চালানো অনেক কষ্টকর। সো ঢাকা শহরে যে এরকম কুয়াশা পড়বে এটা আসলে চিন্তাও করা যায় না, কারণ কালকে এতই কুয়াশা ছিল যে মানে 10 হাত সামনেও দেখা যাচ্ছিল না ঢাকার মধ্যে। সো ভাবলাম আজকে হয়তো এরকমই থাকবে, কিন্তু না, আজকে অনেকটাই স্বাভাবিক। ঢাকার বাইরে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটতেছে কুয়াশার কারণে মহাসড়কে। সো মহাসড়কগুলোতে সাবধানতা না নিয়ে গাড়ি চালালে আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি, কারণ কিছুই দেখা যায় না। আমি কিছুদিন আগেও বাড়ি গিয়েছিলাম, ওইখান থেকে যখন আসতেছিলাম এত কুয়াশা ছিল যে আসলে কিছুই দেখা যাচ্ছিল না, অনেক রিস্কি। এখন হাইওয়েতে তো মানুষ, মানে যারা ড্রাইভার বড় গাড়ি, তারা কিন্তু ওই তাদের একটা দেখা যায় না তেমন কিছু, কিন্তু আন্দাজেই একটা গাড়ি চালায় যে তারা রাস্তার যে সাদা মার্ক করা দাগ আছে বর্ডার, তো ওইটাকে টার্গেট করেই তারা গাড়ি চালায়। আর হলো ইমার্জেন্সি লাইট যখন থাকে তখন পিছন থেকে দেখা যায় যে গাড়ি যাচ্ছে, ওই গাড়ির পিছিয়ে পিছিয়ে যায়। ওই কোনো একটা গাড়ি যদি অসাবধানতা বশত দুর্ঘটনায় পড়ে, দেখা যাচ্ছে তার পিছিয়ে পিছিয়ে আরো 3-4টা গাড়ি একসাথে পড়ে যায়। সো সবাই যারা ঢাকা শহরে গাড়ি চালান সাবধানে গাড়ি চালাবেন, এবং যারা ঢাকা শহরের বাইরেও গাড়ি চালান, যেমন দূরপাল্লার বাস বা প্রাইভেট অনেকেই আছে যান, বাইকেও যান, সাবধানে চালাবেন, কারণ এখন প্রচন্ড শীত। এর মধ্যে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে আসলে অনেক কষ্ট। গতকালকে ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার পরের অংশে একটা দুর্ঘটনা ঘটে, যেখানে একটা অটোরিকশা, মানে একটা অটোরিকশা যাচ্ছে আর একটা অটোরিকশা ওই অটোরিকশাকে ওভারটেক করতে গেছে, এর মধ্যে বড় একটা বাস চলে আসার কারণে দুর্ঘটনা ঘটে এবং মারা যায় সেই অটোতে ছিল মাটি। তো এই মহাসড়কগুলোতে যতদিন না অটোর বা থ্রি হুইলার চলা বন্ধ হবে ততদিন আসলে মরণ খেলা থামবে না। এর মধ্যে আমারও অনেক কিছু হয়ে গেল। আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম, হঠাৎ করে টায়ারের মধ্যে একটা পেরেক ঢুকে। আমি এটা স্বাভাবিক নিয়ে নিয়েছিলাম যে পেরেকটা হয়তো বা বেশি ক্ষতি করবে না, কিন্তু এই পেরেকটাই যে আমার কাল হয়ে দাঁড়াবে এটা আসলে বুঝতে পারিনি। এই পেরেকটা যখন আমি রিমুভ করছি তখন টায়ারের মধ্যে বড় একটা হোল ধরা পড়লো, যে না, এই পেরেকটা অনেক ডিপ ছিল, মোটা ছিল, যার কারণে টায়ারটার অনেকাংশেই ক্ষতি হয়ে যায়। পরবর্তীতে যখন জেল আমি ইউজ করি, জেল থাকে না, জেলটা বের হয়ে যায়। পরে ভাবলাম যে তাহলে জেলটাকে পরিষ্কার করে, টায়ার খুলে পরিষ্কার করে ভিতর থেকে পট্টি মেরে আবার জেল করি পুনরায়। তো যখন আমি এই কাজটা করতে গেছি, অনেকেই দেখে ওই অনেক কি বলে, টায়ারের দোকানে গেলাম, তো তারা টায়ার দেখার পরে বলতেছে, ভাই টায়ারের টেম্পার নাই। টায়ারের টেম্পার নেই মানে আমি মাত্র 6 মাস আগে এই টায়ারটা কিনছি, 6 মাস হবে, হ্যাঁ ম্যাক্সিমাম 6 মাস আগে। টায়ারের দাম নিচ্ছে প্রায় 6200-300 টাকার মতো সিএসটি টায়ার। এই টায়ারটা যে চায় না এটা আমাকে বলে নাই, না বলার কারণে আমি এই টায়ারটা নিয়ে নিছি এত দাম দিয়ে, কিন্তু এই টায়ারের আসলে এত দাম না। পরবর্তীতে টায়ারটা যখন আমি বলছি যে সমস্যা নেই, এক জায়গায় উঁচা তো আপনি একটু পট্টি মেরে দেন, যখন সে টায়ারটাকে পুরো হাত দিয়ে সার্চ করতেছিল যে আরো পেরেক আছে কিনা, হঠাৎ করেই তার হাতে গুনা তারের আঘাত লাগে। তখন সে ভালো মতো খেয়াল করে যে বিভিন্ন জায়গায়, এই যেহেতু সিএসটি টায়ার হচ্ছে রেডিয়াল ছিল, এই রেডিয়াল টায়ারের তার থাকে গুনা তার এবং জিই তারের সম্বন্ধ। তো দেখা গেল যে ম্যাক্সিমাম জায়গায় এই গুনা তারটা ছুটে গিয়ে বের হয়ে আসছে। বের হয়ে আসার কারণে ও যখন একটা তার ধরে টান দিয়েছে, দেখা যাচ্ছে অনেক অংশে বের হয়ে গেছে। সাথে সাথে টায়ারটা মানে টেম্পার চলে যাওয়ার মতো একটা অবস্থা। বললো যে ভাই এই টায়ার চালালে যে কোনো সময় স্কিপ করে দুর্ঘটনা ঘটতে পারে, এটা যেহেতু গুণা ছেড়ে দিয়েছে এটা আর চলবে না। ছোট্ট একটা পেরেকের কারণে আমার পুরো টায়ারটাকে চেঞ্জ করতে হয়েছে। আর যার কাছ থেকে নিয়েছিলাম, এরা যে আমার সাথে একটা মানে প্রতারণা করছে, পরিচিতই ছিল, তাদের থেকে আমি অনেক কয়েকটা টায়ার নিয়েছি, আমার বড় ভাইও নিয়েছে। পরে আমি টায়ার নিলাম হচ্ছে এমআরএফ ম্যাসেটার, যেটার দাম নিয়েছে 6400 টাকা। টায়ারটা লাগানোর পর থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স পাচ্ছি। তো এখন ব্যাপারটা হলো যে অন্ধবিশ্বাস করে বা পরিচিত জনের কাছ থেকে যদি আপনি কোনো কিছু পারচেস করেন, তারা যদি আপনাকে এরকমভাবে বাঁশ দেয়, এর সমান দুর্ভাগ্যতার কিছু নাই ভাই। আমি তাদের কি দোষ করছি? আমি বলছি যে ভাই আমি সেট নেব, ওরা বলে যে ভাই সেট নিতে পারেন, সমস্যা নাই, তবে নতুন এই যে টায়ারটা আসছে সিএসটি, এটার গ্রিপটা অনেক ভালো এবং সফট রেডিয়াল। আমি ভাবলাম যেহেতু নতুন আসছে সিএসটি, আমি বললাম
দাম কেমন, এই দাম। ওনারা আমাকে দিয়ে দিল, কিন্তু ওনাদের মনে যে এত বড় বাঁশ লুকায় ছিল যেটা আমাকে দেওয়ার জন্য ওনারা প্রিপেয়ার করে রাখছে, এটা জানা ছিল না ভাই। পরে এই সিএসটি টায়ার নিয়ে আমার এই যে ভোগান্তি। গাড়ি যখন টান দিতাম, জোরে টান দিতে গেলে, খারাপ পিক আপ দিতে গেলেই আমার মনে হতো যে পিছের চাকা একটু নড়ে গেছে, মানে স্কিপ করছি। এবং কর্নারিং করতে গেলেও এরকম ফিল হইতো। তো আমি যখন বারবার টায়ারের দোকানে যাই, তারা বলে যে ভাই হাওয়া কম আছে। কত আছে? বলে যে ভাই 30 আছে। আরে বাবা 30! আমি তো সব সময় গাড়ি পিছেরটা 25, 30 আর সামনেরটা 25, 28 এরকম চালাই। তো ওই সময় যখন আমার গাড়ি স্কিপ করে নাই, এখন কেন করবে? তো তারা বলে ভাই হাওয়া দিতে হবে। কত? 40 হাওয়া দেওয়ার পরে আমি ব্রেকিংটা আবার ভালো মতো পাইতাম না, কারণ চাকা একদম টান টান থাকতো, ব্রেক করলে তো সহজে আটকে না। তো ওই সময় আবার ঠিক ছিল, কিন্তু যখনই হাওয়া একটু কমে আসে এই প্রবলেমটা হয়। তারা বলে হাওয়ার প্রবলেম, কিন্তু ফাইনালি যখন আমি চাকাটা খুলছি তখন না বুঝতে পারলাম যে এটা আসলে গুণা ছাড়ার কারণে টায়ারের এই অবস্থা। আর টায়ারের কোয়ালিটিটা ভালো না ভাই, চায়না টায়ার। এটা আমি আসলে বুঝতে পারিনি। বাংলাদেশে ম্যাক্সিমামই আসে হচ্ছে চায়নার ম্যাটেরিয়ালস দিয়ে, ঠিক আছে, কিন্তু এর সমান বাজে টায়ার আমি কখনো ইউজ করিনি। তো যাক, এখন ওইটা চেঞ্জ করলাম। এখন যেহেতু পিছেরটা চেঞ্জ করছি, সামনের টায়ারের একটু গ্রিপটা লেভেল হয়ে যাচ্ছে, অনেকটাই গেছে, হয়তো 20% বা 30% আছে। তো যে কোনো সময় আমার এটাকেও চেঞ্জ করা লাগতে পারে। তো আমি চিন্তা করছি এমআরএফ এর যে ম্যাসেটারটা আছে, এই ম্যাসেটারটাই লাগাবো সামনে, কারণ এটাতে আমি একটা ভালো ফিল পাচ্ছি। সো সবাইকে অনুরোধ করব ভালো মানের টায়ার ইউজ করতে। আর পরিচিত জনের থেকে যখন নেবেন, পাশাপাশি আমাদের হেল্পার ChatGPT আছে, ডিক্সিপ আছে, এদেরকে জিজ্ঞাসা করে নিন যে আসলে কোন ব্র্যান্ডটা আমাদের জন্য স্যুট করবে। আদারওয়াইজ উইল গেট এ বিগ বাস ফ্রম নন পারসন। তো টায়ার, দেন ক্লাস প্লেট, এগুলো আসলে সব সময় প্রেশার পড়ে গাড়িতে। এটাই গাড়ির হচ্ছে প্রাণ শক্তি। তেল এবং মোবিল, সো এগুলো আসলে দেখে শুনে চেক করে ভালো জিনিসটা নেওয়া আমার মনে হয় বেটার। কারণ আমি ইউজ করি হচ্ছে মতুল 7100 10W40, যেটা 100% সিনথেটিক। তো এইটা আমি এখন একটা দোকান থেকেই নিচ্ছি, তারা আমার কাছ থেকে 1250 করে রাখে। এখন পর্যন্ত ভালো পাচ্ছি। আমি প্রায় 2000 পর্যন্ত চালাই। 2500 চালানোর পর আবার ড্রেন দিয়ে ফেলি, কারণ 2000 পরে গেলে পারফরমেন্স ড্রপ করে, গাড়ির নয়েজটাও বেড়ে যায়, আর গাড়ি চালায় একটা স্মুথনেস ভাবটা পাওয়া যায় না। এই জন্য 2200 পর্যন্ত চালাই, ম্যাক্সিমাম 2500 চালানোর পর ফেলে দিই। সো এই যে আমি যার কাছ থেকে নেই পরিচিত, সে কিন্তু আমার সাথে রেগুলারই ভালো দিচ্ছে। সে যদি হঠাৎ করে একদিন আমাকে খারাপটা দেয় বা 2 নম্বরটা দেয়, আমি কিন্তু ধরতে পারবো লাস্ট মুহূর্তে। সো ওর সাথে কিন্তু আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমি তখন কি করব? তখন কিন্তু তার কাছ থেকে কোনো কিছু আর নেব না। একটা দোকানদারের মধ্যে যদি এই সততা না থাকে, এই সততার জন্য সে যদি দেখে যে এই সততাকে বিসর্জন দিয়ে আমি একটা আবার 500 টাকা লাভ করব, অর্থাৎ তাইলে সে কিন্তু কাস্টমার হারাবে। আর একটা কাস্টমার যখন একটা দোকান থেকে বিশ্বাস উঠে যায় যে না, সে আমাকে ঠকাচ্ছে, তখন সে যখন ওই দোকানটা ছেড়ে যাবে, তখন একটা জিনিস হবে কি, সে আরও 10 জনকে মোটিভেট করবে যে ভাই এটা ভালো না, এই দোকানদারটা আমাকে ঠকাইছে, 2 নাম্বার মালামাল বিক্রি করে। সো তার কাস্টমার কমে যাচ্ছে। সো এই 200-300 টাকা লাভ করতে যায় একবার, সে তার নিজের প্রমোশনটা নিজেই করতেছে। এই প্রমোশনটা হচ্ছে ব্যাড প্রমোশন, নট গুড প্রমোশন। সে নিজেই করে দিচ্ছে। এটা মাথায় রাখতে হবে। ব্যবসা করতে গেলে ভালো মতো ব্যবসা করতে হবে, কাস্টমার ধরতে হবে। উল্টাপাল্টা করে কাস্টমার হারানো যাবে না। আবার কিছু মেকানিক আছে, তারা কাজ করে কিন্তু কাজের মধ্যে এমনভাবে একটা ত্রুটি রেখে দেয় যেন সে দ্বিতীয় টাইম আসে। তো এটা যখন বোঝা যায়, অন্য কোনো একটা মেকারের কাছে দেখা যাবে যে সে বলে যে ভাই এই কাজটা যখন করছে তখন এটা কেন করছে, এটা করাতে তো তার মানে সে বাইকের আরও ক্ষতি করছে। তখন যখন অন্য মেকার বুঝায় দেয় যে আসলেই বাইকের ক্ষতি করে দিছে, তখন কিন্তু ওই বাইকার আর তার কাছে ফেরত যাবে না কখনোই। সো সাবধানে। আর বাইকটা হচ্ছে মানুষের শখের জিনিস। দেখবেন নিজে যদি সেরা জামা কাপড় পরে, কিন্তু বাইক রেসে কখনো ত্রুটিতে রাখে না যারা অ্যাকচুয়াল বাইকার। বাইকটাকে সবসময় তারা টিপটপ রাখে। আমার বাইকটার এখন একটা প্রবলেম আছে, সেটা হলো আমি যখন চেনটাকে ওয়াশ করি, তখন বাইক থেকে মানে চেনটা ওয়াশ করার পরে যখন একদম ক্লিন হয়ে যায়, WD-40 ইউজ করার পরে যখন আমি আবার লুব ইউজ করি, তখন চেনটা যখন স্মুথ হয়, তখন চেন থেকে কট 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 একটা আওয়াজ আসে। যখন চেনটা শক্ত হয়ে যায়, চেনটা ভালো মতো
মুভ করে না, তখন যেই একটা শব্দ হওয়ার কথা ওইটা হয়, কিন্তু চেনটা দেখা যায় পুরোটাই স্মুথ। এই প্রবলেমটা আমি অনেক লোককে বলছি, তারা আসলে ফাইন্ড আউট করতে পারে না যে সমস্যাটা কি। তো এখনও আমি এই প্রবলেমটায় ভুগতেছি। আমি যখন লুব ইউজ করি এই প্রবলেমটা হয়। সো সত্যি কথা বলতে আমি ম্যাক্সিমাম টাইম লুব ইউজ করি না, ওই যে ওয়াশ একবার করে নিই ভালো মতো পানি দিয়ে, ওইটাতেই চলতেছে, ওইভাবেই চালাই। কিন্তু লুব ইউজ করে যে একটা স্মুথনেস, এইটা আমি করতে পারতেছি না শুধু এই সাউন্ডের কারণে। তো অচিরেই হয়তো বা আমি প্রবলেমটা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ, ভালো কোনো মেকার দেখায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি গাড়িটাতে আমি যখন ক্রস করি যখন আমি রোডটা ক্রস করতেছিলাম ইউটার্নের জায়গায়, তখন ক্রস করতে গিয়েছি, একটা বাইক গতিতে এসে আমার ফ্রন্ট সাসপেনশনে আঘাত করে। অনেক আগে স্লিপ ক্যাপ পড়ে যায়, তো ওই গাড়ির সিস্টে আস্তে 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 আমার ফ্রন্ট সাসপেনশনে আঘাত করার ফলে ওইটা লিকেজ হয়ে যায়। তো ওইটাকে আমি মোটামুটি রিপেয়ার করছি, এখন রং করা বাকি। তো 2-1 মধ্যে রং করব, আর কোথায় রং করতে হয় অ্যাকচুয়াল ম্যাচ করে এটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি সবাই কুয়াশার মধ্যে সেফ রাইড করবেন, যারাই চালান, সেটা পরিবহন হোক, ট্রাক হোক, বাস হোক আর বাইক হোক, সাবধানেই চালাবেন, কারণ জীবনের মূল্য অনেক বেশি। আমি তো এই কারণে ঢাকায় বাইরে যাওয়া বাদই দিয়ে দিছি, বাইক নিয়ে কুয়াশার কারণে বাড়ি যাচ্ছি না। পরিবেশ স্বাভাবিক হলে তারপরে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।